বিয়ের পর প্রথমবার অমর নিজের বউ পায়েলকে নিয়ে জঙ্গলে কোথাও ঘুরতে যাচ্ছে। অমর পায়েলকে না জানিয়ে একটা ফরেস্ট বাংলো বুক করে নিয়েছে। তারপর ওরা নিজেদের গাড়ি করে রওনা দিল। অমর, আমরা বিয়ের পর প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি। তুমি জানো না আমি কতটা এক্সাইটেড। জায়গাটা পছন্দ হয়েছে? খুব। ওদের বাংলো অব্দি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছিল। গাড়ি থেকে নিচে নামার পর পায়েল বাংলোটা দেখে বলল, এটা কেমন বাংলো অমর? অন্ধকারে ঢেকে আছে তো, এখানে তো কাউকে দেখাও যাচ্ছে না। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমার খুব ভয় করছে। এখানে ভূত টুত থাকে না তো? ভয় পেও না, চলো আমার সঙ্গে। কেউ আছে? কেয়ারটেকার, কেউ আছে? কেউ আছে এখানে? তখন ওই বাংলোর ভেতর দিয়ে একটা কেয়ারটেকার বেরিয়ে এলো। কালো চাদর জড়িয়েছিলেন উনি, দেখতেও ভারী অদ্ভুত ছিল। অমর বাংলোর বুকিং রসিদ ওনার হাতে দিয়ে বলল, আমাদের বুকিং আছে এই বাংলোতে, কিন্তু এখানে কাউকে দেখা যাচ্ছে না কেন? ভেতরে আসুন। এ কথা বলে কেয়ারটেকার ওদের জিনিসপত্রগুলো তুলে ভেতরে নিয়ে চলে গেল। দুজনেরই একটু অদ্ভুত লাগছিল, তবুও ওরা কিছু না বলে কেয়ারটেকারের পেছন পেছন যেতে লাগলো। কেয়ারটেকারটা ওদের জিনিসপত্র একতলার একটা কোণের ঘরে নিয়ে গিয়ে রেখে দিল। তখন অমর ওনাকে বলল, এটা কি? আমরা তো সব থেকে ওপরের ঘরটাই বুক করেছিলাম, তাহলে এই ঘরটা দিচ্ছেন কেন? বাবু, ওপরের ঘরটা একটু খারাপ আছে, সেই কারণে অফিস থেকে অর্ডার হয়েছে ওই ঘরটা এখন কাউকে দেয়া যাবে না। এটা কি মজা করছেন? আপনাদের অফিস ওই ঘরটার জন্য তো আমার থেকে বেশি পয়সা নিল। বাবু, ওই ঘরটা পরিষ্কারও করা হয়নি, খুব নোংরা ঘরটা, এখন তো পরিষ্কার করাও খুব মুশকিল। ঠিক আছে, আজকের রাতটা আমরা এখানেই কাটিয়ে দিচ্ছি, কালকে সকাল হলে দেখা যাবে। ছেড়ে দাও অমর, আজকের রাতটা এই ঘরেতেই কাটিয়ে দিই। এই ঘরেতে লাইট আছে তো নাকি? কারেন্ট চলে গেছে ম্যাডাম, আজকে বোধহয় আর আসবে না। ঘরেতে মোমবাতি আছে, জ্বালিয়ে নেবেন। এবার আপনারা ভেতরে যান, হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। কেয়ারটেকারটা চলে গেল। তখন পায়েল অমরকে বলল, আমার এই লোকটার কথা খুব একটা সুবিধার মনে হচ্ছে না অমর। কিছু তো গন্ডগোল আছে ওই ঘরটার মধ্যে। তাহলে তুমি কি বলছো, আমাদের কি ওই ঘরটা একবার গিয়ে দেখা উচিত? না না, ওটা বিপজ্জনক হতে পারে। আরে ম্যাডাম, আপনি কি ভুলে গেছেন যে আপনি কার বউ? ঘোড়ার সাথে একটু অ্যাডভেঞ্চারও তো হয়ে যাবে। তাহলে আজকে রাত্রে ওই ঘরটাতে আমরা যাব, ব্যাস। কেয়ারটেকারটা ওদের কথা ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে ফেলল। তারপর খাবার নিয়ে ভেতরে এলো আর বলল, বাবু, আমি কি ভেতরে আসবো? হ্যাঁ আসুন। বাবু, আপনাদের খাবার। আর হ্যাঁ, ওপরের ঘরটাতে যাওয়ার চেষ্টাও করবেন না, না হলে পরে আপনাদেরই পস্তাতে হবে। এ কথা বলে কেয়ারটেকারটা ওখান থেকে চলে গেল। তারপর পায়েল বলল, অমর, এখন তো আমিও জানতে চাই আসলে ওই ঘরটাতে আছেটা কি। আস্তে বলো, আস্তে, কেয়ারটেকার শুনে নেবে। গভীর রাতে অমর আর পায়েল নিজের টর্চ নিয়ে ওপরের ওই ঘরটাতে গেল। অমর ওই ঘরের দরজার তালাটা ভেঙে ফেলল, আর ওরা দুজনে ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। কিন্তু ঘন অন্ধকার থাকার কারণে ওদের নজরে কিছুই আসছিল না। অমর যখন টর্চ জ্বালিয়ে দেখল, তো ও একটা ফায়ার প্লেস দেখতে পেল, যার ভেতরে এখনো কিছু কাঠের টুকরো পড়েছিল। অমর তখন ওই কাঠের টুকরোগুলোতে আগুন লাগিয়ে দিল। তখন ওই কাঠের টুকরোগুলো দাউ দাউ করে জ্বলে উঠলো, আর ওই আগুন থেকে একটা কালো ধোঁয়া বেরোতে লাগলো। ওই আগুনের আলোর সাহায্যে দুজনে দেখতে পেল যে ঘরের চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এ কি, চৌকিদার তো কিছু অন্য কথাই বলেছিল। এখানে তো দেখছি পুরো ঘরটাই পুড়ে গেছে। মনে হচ্ছে এখানে কোনো জিনিস জ্বালানো হয়েছিল। আর আগুন থেকে এরকম বিদঘুটে গন্ধটা কেন আসছে? আর কত কালো ধোঁয়াও বেরোচ্ছে দেখো।
হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এর মধ্যে ওই কেয়ারটেকার দুজনকে নিজের ঘরে না দেখে ওপরে উঠে এলো। এটা কি করলেন আপনারা? আগুন জ্বালিয়ে দিলেন। আপনাদেরকে বারণ করেছিলাম তো। এবার ও এসে আমাদের মেরে ফেলবে। কে কে মারবে? এর মধ্যে ওই ঘরের চারদিক থেকে কোনো মহিলার ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যেতে লাগলো। ওই আওয়াজ শুনে তিনজনেই ভয় পেয়ে গেল। আর হঠাৎ করে আগুনটার ভেতর দিয়ে একটা পেতনি বাইরে বেরিয়ে এলো। আমি এখন মুক্ত হয়ে গেছি, এবার তোমরা সবাই মরবে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আরে তুই তো সবকিছু করেছিস, পয়সার লোভে আমায় নির্মমভাবে মেরে ফেলেছিস। একবারও ভেবে দেখলি না যে পুড়ে যাওয়ার সময় আমার কতটা যন্ত্রণা হচ্ছিল? এবার নিজে দেখ। এই কথা বলে পেতনিটা ওই কেয়ারটেকারের শরীরে আগুন লাগিয়ে দিল। কেয়ারটেকার চিৎকার করতে শুরু করলো আর নিচের দিকে দৌড়াতে শুরু করলো। তখন অমর পেতনিটাকে বলল, দাঁড়াও, এরকমটা করো না। তুমি কে? আমাকে সব বলো। মৃত্যুর আগে আমার নাম ছিল পূজা। বড় লোক বাবার একমাত্র মেয়ে ছিলাম আমি। আমার বাবা তার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল, যেটা দলিল অনুযায়ী আমি বেঁচে থাকতে আর কারোর নামে হতে পারবে না। এর কিছুদিন পরে আমি সুমিতকে ভালোবেসে ফেললাম, আর বাবা আমার ইচ্ছাতেই আমার বিয়েটা দিয়ে দিল। সুমিত একটা বড় কোম্পানিতে চাকরি করত, কিন্তু মনে মনে ও আমার সব সম্পত্তি নিয়ে নিতে চাইছিল। সেই কারণেই ও আমাকে বিয়ে করেছিল। কিন্তু আমি আর আমার বাবা এই ব্যাপারটা বুঝতে পারিনি। আমার বিয়ের কিছুদিন পরেই বাবা মারা গেল। এরপর সুমিত জানতে পারলো যে সম্পত্তি আমি বেঁচে থাকতে ওর হতে পারবে না। তাই জন্য ও এই কেয়ারটেকারটার সাথে মিলে আমায় মারার প্ল্যান করলো। দেখো, আমি যখন রাত্রে ঘরে থাকবো না, তখন তুমি ঘরে ঢুকে ওকে মেরে অজ্ঞান করে দেবে। তারপর ফায়ার প্লেসে ওকে জ্বালিয়ে দেবে। তার জন্য তুমি যত টাকা চাও পাবে। তারপর ঘুরতে নিয়ে যাওয়ার বাহানায় আমাকে এই নির্জন বাংলোতে নিয়ে এলো। তারপরে সুমিতের প্ল্যান অনুযায়ী এই কেয়ারটেকারটা আমাকে অজ্ঞান করে জীবন্তই জ্বালিয়ে দিল। ওরার জ্বালায় আমার জ্ঞান ফিরে এসেছিল, আর আমি এই ঘরের ভেতরে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছিলাম। তারপর আমার মৃত্যুর পর আমার শরীরটাকে ফায়ার প্লেসে জ্বালিয়ে দিল। তখন থেকে আমার আত্মা এই ঘরটাতেই বন্দি হয়ে গেছিল। আজ তোমাদের দুজনের কারণে আমি মুক্তি পেলাম। তোমাদের দুজনকে ধন্যবাদ। এইবার আমি আমার প্রতিশোধ নেব। দাঁড়াও, আমি তোমাকে বিচার পাইয়ে দেবো। সেটা কিভাবে? কে তুমি? আমি সিবিআই ইন্সপেক্টর অমর চৌধুরী। 2 মাস আগে এই কেসেরই তদন্তের দায়িত্ব আমায় দেওয়া হয়েছিল। এবার সুমিত আমার হাত থেকে বাঁচবে না। কি? তুমি এখানে তোমার কেস সলভ করতে এসেছো? হ্যাঁ পায়েল, আমি ভাবলাম তোমার ঘোরাও হয়ে যাবে আর কেসের ইনভেস্টিগেশনও করা হবে। অমর তখন সব প্রমাণ একত্রিত করে সুমিতকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়ালো। এতে পূজার আত্মা শান্তি পেল আর ওর মুক্তি হয়ে গেল।